নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই আশা নিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প আসল নকল। লেখক প্রণব রায়। মহকুমা জেলের এক নিভৃত সেলে বসে এই কাহিনী শুনেছিলাম। বলেছিল একজন দ্বীপান্তরের আসামি, তারই জীবন কথা। লোকটার বয়স হবে বছর ৩৫, শুকনো দোহারা দেহ, বেশ লম্বা, কি এক অদৃশ্য বোঝার ভারে একটু ঝুঁকে পড়া। গাঢ় তামাটে রঙের মুখে রেখায় রেখায় ঠেকে যাওয়া আর ঠকে যাওয়া জীবনের প্রচুর ইতিহাস লেখা। আমি ফৌজদারি আদালতের আইনজীবী। ক্রিমিনাল কেসে নাম আছে অল্প বিস্তর। লোকটা তার জানা একজনকে দিয়ে আমাকে ডেকে পাঠিয়েছিল। মামলার আগে নয়, রায় বেরোবার পর। তার মামলার বিশদ খবর আমি রাখিনি, তবে শুনেছিলাম এমন বিচিত্র কেস এই মহকুমায় আর একটিও আসেনি। মনে মনে একটু কৌতূহলও ছিল, তাই জেলের মধ্যে গিয়ে দেখা করলাম। লোকটা এই তল্লাটের নয়, কি জাত তাও জানি নে। পরনে জীর্ণ কালো রঙের চুড়িদার পায়জামা আর কালো ওয়েস্টকোট, মাথায় মুখে রুখু ঝাঁকড়া চুল আর গোঁপ দাড়ি। হাত পায়ের পেশিগুলো গোটা গোটা শক্ত। সবচেয়ে অদ্ভুত তার চোখ দুটো, থেকে থেকে মশালের মতো দপ করে জ্বলে উঠে নেমে যায়, আর সেই চোখে মাঝে মাঝে স্থির দৃষ্টিতে চেয়ে থাকে, কিন্তু কিছুই দেখে না যেন, অথবা অশরীরী কিছু লক্ষ্য করে। সেই সময় লোকটার দিকে তাকালে গা ছমছম করে ওঠে। তার সেলের সামনে গিয়ে দাঁড়ালাম যখন, হাতে পায়ে ডান্ডা বেরির ঝমঝম আওয়াজ করতে করতে সে তখন ছোট্ট সেলটার মধ্যেই অশান্তভাবে ঘুরে বেড়াচ্ছে। জেলার বললে, তোমার ব্যারিস্টার বাবু এসেছেন। লোকটা মশাল জ্বলা চোখে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর হেসে সহজভাবে বললে, হ্যাঁ, আসেন আসেন কর্তা। জেলার সেল খুলে দিল। ভেতরে গেলাম। লোকটা সোজাসুজি বললে, আপিল করতে চাই ব্যারিস্টার বাবু। আমিও সোজাসুজি জবাব দিলাম, খুনের চার্জ তোমার বিরুদ্ধে, সাজা মুকুব হবে বলে মনে হয় না। লোকটা একটু হেসে বললে, সাজা? সাজা বদল তো হতে পারে। মানে? লোকটা ব্যগ্র গলায় বললে, কালাপানির বদলে ফাঁসি তো হতে পারে। আপনি আমার ফাঁসির জন্য আপিল করে দিন ব্যারিস্টার বাবু। কিছুক্ষণ থ হয়ে রইলাম। এই কেমনতর মানুষ, যে ফাঁসির দড়ি গলায় পড়তে চাইছে। কয়েদি মাত্রই একটু অপ্রকৃতিস্থ হয়, কিন্তু এই লোকটা আগাগোড়াই অপ্রকৃতিস্থ নাকি? না, জীবনের প্রতি সম্পূর্ণ বীতস্পৃহ। লোকটা ঝমঝমিয়ে একেবারে আমার সামনে এসে বললে, আমি জানি কর্তা, হাকিমরা আপনার কথা শোনে। আপনি আমার হয়ে আপিল করে দিলে ঠিক ফাঁসি হয়ে যাবে। বললাম, কালাপানি গিয়েও কত লোকে আবার ফিরে আসে, তুমি ফাঁসি চাইছো কেন? কেমন অসহিষ্ণু গলায় লোকটা বলে উঠল, সে তো ঢের দেরি কর্তা। সে যাওয়ার সময় বলেছিলাম আমিও জলদি যাচ্ছি। আমার কথার খেলাপ হয়ে যাচ্ছে হুজুর। সে ভাবছে রূপলালটা বেঈমান। তার মশাল চোখ দপ দপ করে জ্বলে উঠল আর দেখতে দেখতে নিভে গেল। তারপর সেই বর্ণহীন চোখের স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল দেওয়ালের দিকে, যেন অশরীরী কাউকে দেখছে। গাটা আমার ছমছম করে উঠল। তবু বললাম, কে তোমায় বেঈমান ভাবছে? কার কথা বলছো? আস্তে আস্তে সহজ হয়ে এলো সে। তারপর বললে, গোড়া থেকেই বলি তবে শুনুন। সেদিন সেই অদ্ভুত কয়েদির মুখে আরও অদ্ভুত যে কাহিনী শুনেছিলাম, সেটা অপ্রাকৃত কি অলৌকিক, না একান্তই আজগুবি, তা আপনারাই বিচার করুন। আমি শুধু রূপলালের সেই আশ্চর্য কাহিনী শুনিয়ে যাচ্ছি। পছিয়ার মাঠে ছোট ছোট তাঁবু পড়েছে। প্রতি বছর শীতের শুরুতে নানা জায়গা থেকে বেদের দল এ গাঁয়ে এসে আস্তানা পাতে। পছিয়ার মাটি হলো তাদের ডেরা। মেলা বসে, বেদের দল বাজির খেলা দেখায়, লোকের হাতের রেখা বিচার করে, আর বেদেনীরা
রঙিন পুঁতির মালা আর কুলো ডালা বিক্রি করে। তারপর বসন্তকাল পড়লেই মরশুমি পাখির মতো সব উদাও। পছিয়ার মাঠে এবছর এসেছে এক আজব দল। পায়ে হেঁটে নয়, 7টা মোষের গাড়ি বোঝাই করে। এরা সার্কাস দেখায়। 3টে ক্লাউন মজার চেহারা নিয়ে অনবরত তামাশা করে। বাঁদর, কুকুর, ছাগল সাইকেল চালায়, টিয়া পাখি কথা বলে, আরও কত কি। এ দলের প্রধান আকর্ষণ যে, সে হলো কালা জাদুঘর। অন্ধকার তাঁবুর মধ্যে শুধু একটা মোমবাতির আলোয় মুখ দেখে সে মানুষের ভবিষ্যৎ ঠিক ঠিক বলে দিতে পারে। ছোট ছোট তাঁবুগুলো থেকে একটু তফাতে ওই যে বড় তাঁবুটা, ওটাই সার্কাসের আসর। বেলা দুপুর গড়িয়েছে, সূর্য মাথার ওপর হেলেছে। বড় তাঁবুর সামনেটা লোকের ভিড় ক্রমশ বাড়ছে। আশপাশের 5খানা গাঁ থেকে লোক আসছে। পায়ে পায়ে ধুলো উঠছে, যেন দিনেই কুয়াশা। তাঁবুর দরজার সামনে একটা উঁচু প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে একজন ক্লাউন মাথায় ঠোঙার মতো রঙিন টুপি পরে ঝাঁঝর করতাল হাতে নিয়ে চিৎকার করে ছড়া কাটছে। এসো এসো ভাই, দেখে যাও, হাজার মজা লুটে নাও। 2 আনাতে দেখবে খাসা, ক্যা মজাদার রং তামাশা। আর 2 আনা ফেললে পরে কালা জাদুঘরের ঘরে। জাদুতে ভাই জানতে পাবে, রাজা হবে না ফকির হবে। ছড়ার শেষে ঝমর ঝমর করতালের আওয়াজ। ক্লাউনের ডান পাশে বসে আছে থলথলে চেহারার একজন আধবয়সী লোক। সামনে ডালার উপর ফুটো করা একটা বাক্স। তার কাজ শুধু দর্শকদের হাত থেকে পয়সা নিয়ে সেই ফুটোর মধ্যে ফেলে দেওয়া। আর বাঁ পাশে দাঁড়িয়ে আছে কালা জাদুঘর। কালো শার্টিনের চুড়িদার পায়জামা পরনে, গায়ে কোমর পর্যন্ত খাটো কালো ওয়েস্টকোট, মাথায় কালো শার্টিনের রুমাল বাঁধা, আর চোখে জলদস্যুদের মতো চশমা প্যাটার্ন মুখোশ। কালো পোশাকে মোড়া লম্বা দেহটা তার স্থির হয়ে আছে। ওই ওই আমাদের রূপলাল, 5 বছর আগেকার রূপলাল। তখন 30 বছরের জোয়ান। উৎসুক দৃষ্টিতে রূপলাল তাকিয়ে আছে ভিড়ের দিকে। গাঁয়ের দেহাতি লোকদের ভিড় তাঁবুতে আগে ঢোকার জন্যে ঠেলাঠেলি করছে। রূপলালের উৎসুক চঞ্চল দৃষ্টি স্থির হয়ে গেল একটা জায়গায়। হ্যাঁ, আজও এসেছে ওরা। বুড়োর হাত ধরে সেই মেয়েটি ভিড়ের পেছনে দাঁড়িয়ে আছে। আজ নিয়ে ওরা 3 দিন এলো, অথচ তাঁবুর ভেতরে পা দেয়নি একদিনও। বুড়োকে দেখলে গরিব চাষি বলেই মনে হয়। মাথার চুলগুলো একেবারে সাদা, কিন্তু মেয়েটা যেন টাটকা মৌসুমি ফুল। বছর 17-18 বেশি বয়স হবে না। নতুন কচি পাতার মতো শ্যামলা রং, ঢলঢলে মুখ, চুল বাঁধেনি, মেঠো হাওয়ায় বারবার মুখে এসে পড়ছে। বুড়োটা তো তাকিয়ে আছে রূপলালের দিকেই, কিন্তু মেয়েটা কেন তাকাচ্ছে না? কেন সে অপলক চোখে একটা নিষ্পত্র বাদাম গাছের দিকে তাকিয়ে রয়েছে? ভিড় আস্তে আস্তে পাতলা হয়ে এলো। বড় তাঁবুর ভেতরটা প্রায় ভর্তি। খেলা এখনই শুরু হবে। আসর জমানোর জন্যে ক্লাউন ভেতরে চলে গেছে বাক্স নিয়ে সেই থলথলে চেহারার লোকটিও। প্ল্যাটফর্মের ওপর একা রূপলাল। রূপলালের খেলা শেষের দিকে। মেয়েটার হাত ধরে এগিয়ে এলো বুড়ো। রূপলাল আজ যেচেই বললে, খেলা দেখবে নাকি? বুড়ো ঘাড় নেড়ে বললে, না। মেয়েটির দিকে তাকিয়ে রূপলাল বললে, পয়সা লাগবে না, দেখো গে যাও। কিন্তু এত বড় প্রলোভনেও মেয়েটা চঞ্চল হলো না। একটু বিষণ্ণ হাসি হেসে বুড়ো বললে, না না জাদুকর, খেলা দেখবার লেগে আসি নাই। আমার দরকার তোমার সাথে একটু নিরিবিলি চাই। রূপলাল একটু অবাক হয়ে বললে, নিরিবিলি চাই? তাহলে সন্ধ্যের পর আমার তাঁবুতে এসো। মেয়েটা কেমন যেন ভয় পেয়ে বুড়োর হাত চেপে ধরে বললে, না, রাতের বেলা পছিয়ার মাঠে দানোরা আসে। রূপলাল হেসে ফেললে, বললে, আচ্ছা তবে থাক, আমিই যাব। ঘর কোথায় তোমার? উত্তর দিল বুড়ো, উই শালতলিতে,
ওই খুশিদের ঘর বললে দেখিয়ে দেবে। খুশিকে? একটু হেসে বুড়ো বললে, এই যে আমার মেয়ে। ঠিক যাবে তো কর্তা? যাব। চলে গেল মেয়েকে নিয়ে বুড়ো। আশ্চর্য, এতক্ষণ তাকিয়ে রইল মেয়েটা রূপলালের দিকে, কিন্তু কোনো ভাবেরই ছায়া পড়ল না তার চোখে। মেয়েটির দেহে যৌবন এসেছে, কিন্তু মনের বয়স কি হয়নি? যাকে বলে পুরোদস্তুর বেদে, রূপলাল হলো তাই। বাপ মাকে কোথাকার লোক জানে না। জ্ঞান হওয়া থেকে ঘুরছে বেদের দলের সঙ্গে, বড় হয়ে উঠেছে তাদেরই আওতায়। এ দল থেকে ও দল, এ গ্রাম ছেড়ে ও গ্রাম। ছোটবেলায় দড়ির ব্যালেন্স শিখেছিল, সরু দড়ির ওপর দাঁড়িয়ে কসরত দেখাতো মেলায়, 18 বছর বয়স অবধি। তারপর ভিড়ে গেল এক নেপালি বৌদ্ধ তান্ত্রিকের সঙ্গে, পাক্কা 6 বছর। এই 6টা বছর রূপলালের জীবনে সবচেয়ে বিচিত্র অধ্যায়। তার জীবনের মোড় ঘুরে গেল এই 6 বছরে। নেপালি তান্ত্রিক ছিল জ্যোতির্বিদ, আর জ্যোতির্বিদ্যায় পারদর্শী। শুধু মুখ আর কপালের গঠন দেখে লোকের ভূত ভবিষ্যৎ আশ্চর্যভাবে গণনা করতে পারত। আর কথা কইত মৃত আত্মাদের সঙ্গে, বিশেষ করে যাদের মৃত্যু হয়েছে অপঘাতে, সেই সব নিম্ন স্তরের প্রেতাত্মাদের সঙ্গে। এ হেন তান্ত্রিকের অনুগত চেলা হয়ে রূপলাল গুরুর সঙ্গে চলে গেল তিব্বতের মঠে। 5.5 বছর বাদে যখন আবার ফিরে এলো বেদের দলে, তখন সেই দুর্লভ বিদ্যা তার সম্পূর্ণ আয়ত্ত হয়ে গেছে। সে শিখেছে প্রেতাত্মাদের আবাহন করতে আর তাদের সাহায্যে জীবিত মানুষের ভবিষ্যৎ জেনে নিতে। এখন থেকে রূপলালের রূপ হলো অন্য, পেশা হলো ভিন্ন। মিশমিশে কালো শার্টিনের আঁটোসাঁটো পোশাকে সেজে সে যখন অন্ধকার স্টেজে এসে দাঁড়ায়, হলদে মোমের আলোয় তাকে দেখে দর্শকের গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই থেকে তার নাম হলো কালা জাদুঘর। সন্ধ্যের পর নিজে তাঁবুতে বসে একটু জিরিয়ে রূপলাল বেরিয়ে পড়ল শালতলির উদ্দেশ্যে। জায়গাটা পছিয়ার মাঠ থেকে মাইলটাকের মধ্যে। খুশিদের বাড়িটা জিজ্ঞেস করতেই পাওয়া গেল। বাড়ি বলতে 2 মেটে ঘর আর উঠোন। রূপলাল তার কালো পোশাক পরে আসেনি, তাই বুড়ো প্রথমে চিনতে পারলে না। তারপর ডেকে বসালো ঘরের মধ্যে, ডেকে আনলো খুশিকে পাশের ঘর থেকে। বললে, এই এর লেগেই তোমারে কষ্ট দেওয়া জাদুঘর। মেয়েটার কপালে কি লেখা আছে একটু ভালো করে দেখে বলে দাও তো। রূপলাল একটু হেসে বললে, এই ব্যাপার? তা কাল তোমার মেয়েকে তাঁবুর মধ্যে নিয়ে গেলেই তো পারতে। সাদা মাথা নেড়ে বুড়ো বললে, না জাদুকর, ওখানে ভয়ে খুশি ভরকে যেত। তুমি ঘরেই দেখে দাও, তোমার পাওনা আমি ডবল দেব। ঘরের কোণে কাঠের পিলসুজে একটা প্রদীপ জ্বলছিল। পকেট থেকে হলদে মোমবাতি বের করে প্রদীপ থেকে জেলে নিলে রূপলাল, আর ফুঁ দিয়ে নিভিয়ে দিলে প্রদীপটা। তারপর এসে বসলো খুশির মুখোমুখি। হলদে মোমের আলো খুশির মুখের ওপর ফেলতেই চমকে উঠল রূপলাল। ডাগর ডাগর 2 চোখের তারায় মনি নেই, আলোহীন ভাষাহীন বোবা 2 চোখ। খুশি তাহলে অন্ধ? এতক্ষণে বুঝল রূপলাল। সার্কাসের তাঁবুর সামনে তার দিকে তাকিয়েও ওই 2টি চোখ কেন তার সঙ্গে কথা বলেনি। রূপলাল প্রশ্ন করলে, খুশির চোখ এমন হয়েছে কদিন থেকে মোড়ল? একটা নিঃশ্বাস ফেলে বুড়ো বললে, জন্ম থেকেই। তাই তো পোড়া কপালির কপালের লেখনটা জানতে চাইছি কর্তা। হাত কান দেখা খুশি। রূপোর চুরি পরা একখানা হাত অসংকোচে এগিয়ে এলো রূপলালের দিকে, আর রূপলালেরও একখানা হাত আপনা থেকেই তুলে নিল 1 মুঠো তুলোর মতো সেই নরম হাতখানাকে। কয়েক মুহূর্ত তারপরেই খুশির হাতখানা ছেড়ে দিয়ে বলল, আমি হাত দেখি না, আমি মুখ দেখে বলি। মশাল জ্বালা 2 চোখের দৃষ্টি খুশির মুখের ওপর কেন্দ্রীভূত করে রূপলাল চেয়ে রইল, আর অস্পষ্ট দুর্বোধ্য ভাষায় তন্ত্রের মন্ত্র আওড়াতে লাগলো। মাঝে মাঝে কাঁপতে লাগলো হলদে মোমের শিখা। বাইরে
ঝিঝি ডাকা রাত মুহূর্তের পর মুহূর্ত চলে যাচ্ছে। দুর্বোধ্য তিব্বতী ভাষায় তন্ত্রমন্ত্র রূপলালের চাপা গম্ভীর গলায় ক্রমশ দূরের ঘণ্টার ধ্বনির মতো মিলিয়ে আসতে লাগলো। কেঁপে ওঠা মোমের আলোয় খুশির ছায়াও পেছনের মেটে দেওয়ালে কাঁপতে লাগলো। আর মনে হতে লাগলো ঘরের আবছা অন্ধকারে ছায়া ছায়া মূর্তি ধরে কারা যেন নড়ে চড়ে বেড়াচ্ছে, ফিসফিস করে কথা বলছে। স্থির হয়ে বসে আছে খুশি, দৃষ্টিহীন দুই চোখ মেলে। মোমবাতির হলদে আলোয় মুখখানা তার অসম্ভব ফ্যাকাশে দেখাচ্ছে। এই শীতের রাতেও কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। রূপলাল বুঝতে পারল তার ওপর প্রেতাত্মার ভর হয়েছে। তার চোখের মশাল আরও যেন উগ্র হয়ে উঠল। সেই উগ্র চোখের দৃষ্টি খুশির ফ্যাকাশে চোখের ওপর কেন্দ্র করে রূপলাল তার শেষ মন্ত্র উচ্চারণ করল। বুড়ো দেখতে পেল না, কিন্তু রূপলাল স্পষ্ট দেখল খুশির মুখখানা শুকনো পাতার মতো ক্রমশ কালো হয়ে আসছে। মাথার ওপর চক্র দিচ্ছে একটা বাদুড়, আশপাশে কিলবিল করছে বিষধর সাপ। সেই ছবি দেখতে দেখতে অস্থির হয়ে উঠল রূপলাল। তার চোখের মশাল আস্তে আস্তে নিভে এলো। এ কি দেখল সে? এ যে অমঙ্গল, ভয়ানক অমঙ্গলের লক্ষণ। সে তো স্বপ্নেও ভাবতে পারেনি যে খুশির মতো সুন্দর সরল পবিত্র মেয়ের ভবিষ্যৎ জীবনে এমন বিশ্রী অমঙ্গল, এমন মর্মান্তিক দুঃখ লুকিয়ে ওত পেতে আছে। অস্থির হয়ে রূপলাল পকেট থেকে ধূপের মতো একটা পদার্থ বের করে জ্বালিয়ে দিলে সুগন্ধি ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠতে লাগলো। সেই ধোঁয়ায় অশরীরী প্রেতাত্মার দল ঘর থেকে একে একে বিদায় নিল। সহজ আর হালকা হয়ে এলো ঘরের বাতাস, স্বাভাবিক হয়ে এলো খুশির মুখের রং। রূপলাল প্রদীপ জেলে মোমবাতিটা নিভিয়ে দিল। এতক্ষণে বুড়ো মোড়ল নড়ে চড়ে বসল। সংশয় আর অনিশ্চয়তার কাঁপা গলায় বললে, কি কি দেখলে জাদুঘর আমার খুশির মুখে? তোমার কালা জাদুবিদ্যের কিরে, সত্যি কথাই বলো। কিন্তু সত্যি কথাটা রূপলাল বলতে পারেনি। বলতে শুধু মুখেই বাঁধেনি, তার মনেও বেঁধেছিল। বলেছিল সে উল্টো কথা। হাসি মুখেই রূপলাল বললে, ভালোই দেখলাম মোড়ল, মেয়ে তোমার সুখী হবে, খুব সুখী হবে। দুঃখের আঁচড়টি ওর গায়ে লাগবে না। যদি যদি কি যদি কি উৎসুক গলায় বুড়ো বললে। খুশির ঢলঢলে মুখের দিকে তাকালে রূপলাল। টিকালো নাকের রূপোর নাকছাবি চিকচিক করছে, দেখতে পায় না, তবু বোবা চোখ মেলে তাকিয়ে আছে রূপলালেরই দিকে। বড় মায়া, বড় মমতা হলো রূপলালের। বললে, যদি কেউ ওকে জীবনভর আগলে রাখে। বাড়ি কথা বললে, কে আগলে রাখবে গো সারা জীবন? ওই কানি মেয়েকে কে নেবে? নেবে বই কি, সময় হলে ঠিক নেবে, আদর করে নেবে। সত্যি বলছো জাদুঘর? মিথ্যে বলে লাভ? বুড়োর মুখখানা জল জল করে উঠল। আর অকারণে আঁচল দিয়ে মুখখানা ঘষে ঘষে লাল করে তুললে। না, লাল মুখখানার রং মুছবার চেষ্টা করতে লাগলো একমাত্র খুশিই জানে। যাওয়ার সময় বুড়ো ট্যাগ থেকে একটা গোটা টাকাই বের করে দিলে। হেসে ফিরিয়ে দিলে রূপলাল। বললে, এখন থাক, এখন থাক, আমার পাওনা আমি যেচেই নেব। চলি খুশি। ছোট্ট জবাব এলো, এসো জাদুঘর। উঠোন অবধি এগিয়ে দিলে খুশি। যাবার আগে রূপলাল বললে, আমাকে তোমার ভয় লাগে না খুশি? আমি ভূত নামাই, দানু নামাই। খুশি বললে, তখন থেকে আর ভয় লাগে না। কখন থেকে? একটু চুপ করে থেকে আবছা গলায় খুশি বললে, সেই যখন তুমি আমার হাত ধরলে। ভারী মিষ্টি আওয়াজ খুশির। সেই আওয়াজের মিঠে রেশ কানে নিয়ে রূপলাল চলে গেল। শীতের শুরু থেকেই আজব সার্কাস পার্টি বসন্তকাল অবধি রয়ে গেল পছিয়ার মাঠে। বড় তাঁবুতে লোকের ভিড় আর কমে না। সেই থলথলে চেহারার লোকটির বাক্স পয়সাতে উপুছুপু। রূপলাল রোজ বিকেলে তাঁবুতে কালো জাদুর খেলা দেখায়, আর সন্ধেবেলা গুটি গুটি হাজির হয় শালতলিতে।
কোনো দিন বা সকালবেলাতে খুশির হাত ধরে বেরিয়ে নিয়ে আসে ঝুমকি নদীর ধার অবধি। কোনো কারণে এক আধ দিন যেতে না পারলে পরের দিন খুশি চুপ মেরে যায়। 3 বার না ডাকলে সাড়া মেলে না। রূপলাল বলে, কি হলো তোমার? অমন গুম হয়ে আছো কেন? আসতে পারিনি বলে রাগ গোসা হলো নাকি? আস্তে আস্তে খুশি বলে, রাগ গোসা নয় জাদুঘর, ভয়। রূপলাল জানে, তবু প্রশ্ন করে, কিসের ভয়? খুশি বলে, তা জানি না, থেকে থেকে মনে হয় কারা যেন চুপিসারে ঘুরছে আমার পাশে, তাদের নিঃশ্বাসের হাওয়া গায়ে যেন লাগে। রূপলাল জানে, তার গুরুর দেওয়া তান্ত্রিক বিদ্যার দৌলতে সে বোঝে কোনো অমঙ্গল, কোনো অকল্যাণের ছায়া থেকে থেকে খুশির গায়ে বিষ নিঃশ্বাস ফেলে যায়। এক মুহূর্তের জন্য থমথমে হয়ে ওঠে রূপলালের মুখ, বুক ভরে যায় বড় মায়ায়, বড় মমতায়। পরক্ষণেই হেসে খুশির হাত ধরে বলে, এবার এবার ভয় লাগছে? খুশির ঢলঢলে শ্যামলা মুখখানি নিশ্চিন্ত নির্ভরতায় প্রসন্ন হয়ে উঠল। ঝিকমিক করে ঠোঁটের কোণে হাসি। বলে, না জাদুঘর, তুমি কাছে থাকলে, তুমি ছুঁয়ে থাকলে আর ভয় করে না। একটু চুপ করে থেকে রূপলাল বলে, তবে তো মুশকিল হলো খুশি, আমি তো বেদে মানুষ, হুট বলতে দলের সঙ্গে কবে ভেসে পড়ব কে জানে, তখন কি হবে? উত্তরে খুশি রূপলালের হাতটা জোরে চেপে ধরে। প্রশ্নটা রূপলাল যেন খুশিকে করে না, করে নিজেকেই, কিন্তু উত্তর আর মেলে না। তারপর ফাল্গুনের শেষে চৈত্রের গোড়ায় পছিয়ার মাঠ থেকে তাঁবু তোলা শুরু হয়ে গেল। 7-7টা মোষের গাড়ি বোঝাই হয়ে ধুলোয় ধুলোয় পছিয়ার মাঠ অন্ধকার করে আবার চলতে শুরু করলো। সেই গাড়িতে সবাই ছিল, ছিল না শুধু রূপলাল। রূপলাল রয়ে গেল সেই শালতলিতেই। বুড়ো মোড়ল প্রথমে বিশ্বাস করতে চায়নি। জন্মকানী মেয়েকে কেউ জেনে শুনে বিয়ে করতে চায় নাকি? কিন্তু রূপলাল যখন নাছোড়, তখন আনন্দে কেঁদে ফেলল বুড়ো। বললে, তুমি তুমি আমায় বাঁচালে জাদুঘর। আমার আর কদিন বলো, পোড়া কপালির ভাবনায় রেতে আমার ঘুম ছিল না, মরতে সুখ ছিল না। অবাক হয়ে গেল শালতলির লোকেরা। কানি মেয়ে খুশির বিয়ে, যার তার সঙ্গে নয়, ওই সার্কাস পার্টির কালা জাদুঘরের সঙ্গে। বাসর রাতে খুশি চুপি চুপি বললে, আমার লেগে তুমি এ কি করলে জাদুঘর? রূপলাল হেসে বললে, এখনো তুমি আমায় জাদুঘর বলেই ডাকবে? ঠিক করে হেসে খুশি বললে, তুমি জাদুঘরই তো, সেই প্রথম দিন থেকেই আমায় শুদ্ধ জাদু করেছ যে। রূপলাল পরম আদরে রূপোর নাকছাবি পরা টিকালো নাকটি নেড়ে দিল। তারপরের বছরই বুড়ো মোড়ল মারা গেল। বেদেও ঘর বাঁধল। সে ঘর 2-10 দিনের নয়, চিরদিনের। জীবনটা যে এমনভাবে হঠাৎ মোড় ঘুরে যাবে, রূপলাল কি তা জানত? রূপলাল কি ভেবেছিল ত্রিসংসারে যার কেউ নেই, এই শালতলিতে তার সবচেয়ে আপনজন জুটে যাবে? আর খুশিও কি কোনোদিন স্বপ্ন দেখেছিল সারাটা জীবন কেউ তাকে আগলে রাখবে? শহরতলির বসন্তকাল কখন যে দুটি মন রাঙিয়ে দিল, তা কেউ জানে না। রূপলাল খুশিও জানে না। বড় সুখেই দিন যায়। খুশির মন থেকে ভয়ের ছায়া ধুয়ে মুছে গেছে, আর রূপলালও ভুলে গেছে খুশির অশুভ ভবিষ্যতের ইঙ্গিত। ঠিক এই সময় নিতাইয়ের সঙ্গে দেখা। ঝুমকির ধারে এসেছিল ওরা, একেবারে পাড় বেঁধে একটা বাবলা গাছের তলায়। বেলা তখন ঢলছে। ওপারের হিজল বনের আড়াল থেকে কে যেন মুঠো মুঠো সোনার আবির ছুঁড়ে এপারের সাথে হোলি খেলছে। রূপলাল আর খুশি যেন জেগে জেগে স্বপ্ন দেখছিল। স্বপ্নটা ভেঙে গেল একটা মেঠো গলায় সুরেলা আওয়াজে। আওয়াজটা দূর থেকেই আসছে। রূপলাল তাকিয়ে দেখলে ডিঙি বেয়ে একটা মানুষ এপারের দিকে আসছে, আর গলা ছেড়ে গান ধরেছে। শিয়াকুল তুলতে গিয়ে
হলো এ কি জ্বালালো, হলো এ কি জ্বালা, গলাতে জড়িয়ে গেল বন ফুলের মালা গো, বন ফুলের মালা। ডিঙির কাছাকাছি আসতে রূপলাল দেখলে পাতলা পানা একটা ছোকরা ডিঙি বাইছে। বয়সে তার চেয়ে 2-4 বছরের ছোটই হবে। নিকষ কালো চেহারা, মুখখানা যেন পেটোর হাতে গড়া। ঝাঁকড়া বাবরি চুলগুলো হাওয়ায় উঠছে। হালকা গেরুয়া রঙের খাটো ধুতি, সরু মাজার আট করে বাঁধা, গায়ে এক রঙেরই ফতুয়া। একটা আশাওড়া ঝোপের পাশে ডিঙিখানা বাঁধলে সে। তারপর বাবলা তলায় চোখ পড়তেই গানটা তার থেমে গেল। শুধু গান গেল না, লোকটার নড়াচড়া, এমনকি নিঃশ্বাসটুকু যেন থেমে গেল। খুশি হঠাৎই চঞ্চল হয়ে বলে উঠল, চলো ঘরে যাই। রূপলাল বললে, কেন বলো দেখি? খুশি বললে, কে যেন প্যাট প্যাট করে তাকিয়ে আছে। অবাক হয়ে গেল রূপলাল অন্ধ খুশির কথা শুনে। সত্যিই তো, লোকটা এদিকেই তাকিয়ে আছে। পথে ঘাটে তাকায় তো কতজন, খুশি তো টের পায় না। আজ টের পেল কেন? ওকে টের পাওয়ালো যেই, সেই লোকটাই বা কে? খুশি রূপলালের হাতে নাড়া দিয়ে বলে উঠল, ওঠো। কিন্তু ওরা উঠে যাবার আগেই ডিঙির লোকটা একেবারে কাছাকাছি এগিয়ে এসেছে। হাসি মুখে বললে, কালা জাদুকর না? রূপলাল জবাব দেবার আগেই লোকটা ঘাড় নেড়ে বলল, চিনতে আমার ভুল হয়নি। গেল শীতে বাদামতলার মেলায় দেখেছিলুম আমি নেতাই গুণিন। গুণিন? রূপলালের মনে হলো গুণিন না হয়ে কবিয়াল হলেই নিতাইকে মানাতো ভালো। চোখ দুটো তার সদাই হাসছে। রূপলাল বললে, কিসের গুণিন? নিতাই বললে, সাপে কাটলে আমি ঝাড়ফুঁক করি, বাতের ব্যথা আরাম করি, বাঁজা মেয়ে ছেলেকে ওষুধ দিই, আর ঝুমুর গেয়ে বেড়াই। গলা খুলে হেসে উঠল নিতাই। নেতাইয়ের চোখ দুটো শুধু হাসে না, সে নিজেও এমন হাসে যে বোঝা যায় মানুষটা দিল দরিয়া। একটু খ্যাপাটেও বটে। মজা লাগলো রূপলালের। হাসি থামিয়ে নিতাই জিজ্ঞেস করলো, সঙ্গে উঠি কে ওস্তাদ? রূপলাল বললে, আমার পরিবার। মোড়ল বুড়োর মেয়ে খুশি না? তা বেশ, তা বেশ। গলা ছেড়ে আবার হেসে উঠল নিতাই। রূপলালের হাতে টান দিয়ে অসহিষ্ণু গলায় খুশি বললে, ঘরে চলো। ঘর কোথায় উস্তাদ? নিতাই প্রশ্ন করলে। শালতলিতে? রূপলাল বললে, কিন্তু শালতলিতে তোমায় তো আগে দেখিনি। খুশিকে চেনো নাকি? আবার হেসে উঠে নিতাই বললে, চিনি বই কি ওস্তাদ, হাসিকেও চিনি, খুশিকেও চিনি। জীবনটাই যে হাসি খুশির মেলা। হাতে আবার টান পড়তেই রূপলাল দেখলে উল্টো পথে খুশি 2 পা এগিয়ে গেছে। পিছু নিলে সে। বাবলাতলায় দাঁড়িয়ে নিতাই চেয়ে রইল সেদিকে। তারপর আচমকা গলা ছেড়ে গান ধরলে, হলো সই কেন এমন হইয়াছে মন উচাটন, বুঝিল বশীকরণ জানে চিকন কালা, হলো এ কি জ্বালালো, হলো বিষম জ্বালা। 2 দিন বাদে একদিন দুপুরে উঠোনের বেড়ার ওপার থেকে ডাক শোনা গেল, ওস্তাদ ঘরে আছো? ঘরেই ছিল রূপলাল। ক্ষেত থেকে ফিরে সবে স্নান খাওয়া সেরেছে। বেরিয়ে এসে দেখে নিতাই গুণিন। বললে, এই ভরদুপুরে কি মনে করে গুণিন? কপালের ওপর থেকে ঘামে ভেজা চুলগুলো সরিয়ে দিয়ে নেতাই বললে, কথা আছে ওস্তাদ, আগে দাওয়ায় বসতে বলো। নিতাই অবশ্য রূপলালের বলার অপেক্ষা রাখল না, নিজেই এসে চেপে বসল। তারপর ফতুয়ার পকেট থেকে লাল লণ্ঠন সিগারেট বের করে একটা রূপলালকে দিলে, একটা নিজে ধরালে। কিছুক্ষণ ধোঁয়া ছেড়ে আসার কারণটা বললে, আমি জানি জাদুঘর,
কালা জাদুবিদ্যায় তুমি কত বড় ওস্তাদ, তোমার ওই মহাবিদ্যাটি আমাকে শেখাতে হবে। রূপলাল বললে, সে কি নিতাই, তুমিও তো গুণিন, কত বিদ্যে তোমার জানা। ঠোঁট উল্টে নিতাই বললে, কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না ওস্তাদ, আমার একটা বিদ্যেই জানা, আর সব বুঝরু কি। কোন বিদ্যে জানা? রূপলাল প্রশ্ন করলে। মা ধূমাবতীর বিদ্যে। রূপ বদল, উৎসুক হয়ে উঠল রূপলাল। ওটা কোন বিদ্যে গুণিন? শিখলে কোন ক্ষমতা বাড়ে? হেসে নিতাই বলে, হে হে, সে বড় মজার বিদ্যে, তোমায় শিখিয়ে দেবো খন, কিন্তু আগে তোমার বিদ্যে আমায় দেবে বলো। রূপলাল বললে, দেব না কেন, তবে কালা জাদুবিদ্যে বড় ভজকট, ভূত পেরেতের কারবার, শিখতে সময় লাগে। নিতাই বললে, তা লাগুক। বলে ফতুয়ার পকেট থেকে আরও কয়েকটা জিনিস বার করলে নিতাই। একটি নতুন ছোট কলকে, সিকি তোলা গাঁজা, লাল সুতো 1 গজ, 5টা কড়ি আর 5টা টাকা। বস্তুগুলি রূপলালের পায়ের কাছে রেখে নিতাই বললে, আজ থেকে আমাকে সাগরেদ করে নাও। রূপলাল বললে, আজ নয়, পরশু অমাবস্যে, সেই দিন থেকে। ঠিক ঠিক। বাবা ভূতনাথের দিব্যি? বাবা ভূতনাথের দিব্যি। চাপা একটা আনন্দে নিতাইয়ের চোখ মুখ হেসে উঠল। পোড়া সিগারেটের টুকরো টান মেরে ফেলে নিতাই মনের আনন্দে গেয়ে উঠল, গাজনের বাদ্যি বাজে, গাজনের বাদ্যি বাজে, বাজে কাশি ঢোল, মনে রে বোম ভোলানাথ বল। তারপর হঠাৎ গান থামিয়ে বললে, এই 1 ঘটি জল ফরমাস করো না ওস্তাদ, তেষ্টায় ছাতি ফাটছে। ঘরের দিকে চেয়ে রূপলাল বললে, 1 ঘটি জল দিয়ে যাস তো খুশি। খানিক পরে কপাটের শিকলটা নড়ে উঠল। তারপরেই মাজা কাঁসার ঘটিতে জল নিয়ে খুশি দাওয়ায় পা দিল। তড়াক করে উঠে গেল নিতাই, হাত বাড়িয়ে নিতে গেল জলের ঘটিটা। আঙুলে আঙুলে ছোঁয়া, অমনি খুশির হাত থেকে জলের ঘটিটা খসে পড়ল। নিতাই বলে উঠল, আহা হা, তেষ্টার জলটা পড়ে গেল গা, থাক আর কষ্ট করতে হবে না। খুশি আস্তে আস্তে ঘরে ফিরে গেল। একটা অজানা আতঙ্কে তার মুখে ছায়া নেমেছে, হাতখানা কাঁপছে। নিতাইয়ের আঙুল নয়, একটা সাপের গায়ে যেন ছুঁয়ে ফেলেছে খুশি। নিতাইও আর দেরি করল না। আসি গো ওস্তাদ, পরশু আসবো বলে সেও পা বাড়ালো। পেছন থেকে রূপলাল বলে দিলে, সন্ধ্যের পর ওই মনসাপোতায় শ্মশানতলিতে যেও, আমিও যাব। ঘরে ফিরে রূপলাল দেখলে খুশি চুপ করে বসে আছে, পাংশুটে মুখে ভয়ের ছায়া। রূপলাল তার গায়ে হাত দিয়ে বললে, কি হলো, অমন থমথমে হয়ে রইলে কেনে? আস্তে আস্তে খুশির মুখ থেকে পাংশুটের রঙটা মিলিয়ে গেল। বললে, অনেক দিন বাদে কেমন যেন গা ছমছম করছিল। এক মুহূর্তের জন্য রূপলালের বুকটা ছ্যাঁত করে উঠল। তারপরই হেসে বললে, ভয় কি, আমি তো আছি। স্বামীর হাঁটুতে গাল রেখে খুশি বললে, হ্যাঁ গা, ওই লোকটাকে তুমি কালাবিদ্যে শেখাবে? নাই শেখালে ও কিন্তু ভালো নয়। রূপলাল বললে, দিব্যি গেলে ফেলেছি যে। তারপর একটু হেসে বললে, ও চোরাটা খ্যাপাটে, তবে খারাপ নয়। কৃষ্ণপক্ষের ভরা চতুর্দশীর রাত। দুয়ারে খুটখুট শব্দ হলো। ভেতর থেকে খুশি বলল, কে? চাপা গলায় আওয়াজ হলো, আমি। দরজা খুলে খুশি বললে, কে? জাদুঘর এলে? না গো, আমি নেতাই। খুশি যেন একটা ধাক্কা খেলো। দরজাটা কপাটটা সজোরে আঁকড়ে ধরে বললে, তুমি এখানে কেন? জাদুঘর তো মনসাপোতার শ্মশানতলিতে রয়েছে, সেখানে যাও, 1 ঘটি ঠান্ডা জল হবে, বড় তেষ্টা। বিরক্তি আর বিতৃষ্ণায় খুশি বললে, এ কেমন কথা বাপু, দিনে রেতে যখন তখন তেষ্টা। গলা ছেড়ে হেসে উঠল নিতাই। তারপর হঠাৎ হাসি থামিয়ে চাপা গলায় বললে, ঠিক ধরেছ, দিনে রেতে সব সময়ই আমার তেষ্টা। জোড়া ভুরু কুচকে খুশি বললে, তা আমার কাছে ছাড়া আর কোথাও কি জল নেই? নিতাই বললে, না গো খুশি, আমার তেষ্টার জল তুমি ছাড়া আর কারো কাছে নেই। নিতাইয়ের কথাগুলো কেমন লালা জড়ানো। খুশি দরজাটা বন্ধ করে দিতে গেল।
তার আগেই নিতাই খপ করে একখানা নরম হাত ধরে ফেললে। বললে, জীবনটা হাসি খুশির মেলা গো। জাদুকর তোমায় কি দিয়েছে? আমি তোমায় অনেক দেব, অনেক সুখ। তুমি আমার হও খুশি, তুমি আমার হও। খুশির সর্বাঙ্গ তখন থরথর করে কাঁপছে। তার মনে হতে লাগলো কতগুলো সাপ কিলবিল করে তার গা বেয়ে উঠছে। মাথার উপর চক্কর দিচ্ছে বিশ্রী একটা বাদুড়। তার পাখা ঝাপটানোর হাওয়া মুখে লাগছে। ভয়ে চিৎকার করে উঠেই ঢলে পড়ল খুশি। নিতাই এতটা ভাবেনি। সে আর দাঁড়ালো না, ছুটে বাইরে অন্ধকারে মিশে গেল। গাঢ় ঘুমের কুয়াশা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে, আর তারই মাঝে রূপলাল যেন অনেক দূর থেকে ডাকছে, খুশি, খুশি, খুশি। কি হলো তোর খুশি? চোখের ভারী পাতা দুটো মেলে খুশি দেখলে শিয়রে সত্যি রূপলাল। স্বামীর বুকে মুখ রেখে হু হু করে কেঁদে ফেললে সে। তারপর কাঁদতে কাঁদতেই বললে, নিতাই, নিতাই শয়তানটাকে তুমি আর আসতে দিও নেই, কখনো না। ও আমায় গুণ করবে, ও আমায় মেরে ফেলবে। খুশিকে বুকে জড়িয়ে ধরে রূপলাল হ্যাঁ করল না, না করল না, গুম হয়ে বসে রইল। শুধু তার মশাল চোখ একবার দপ করে জ্বলে উঠল। নিতাইকে মানা করতে হয়নি, নিজে থেকেই সে আর আসেনি। 1.5-2 মাস কাটল। রূপলাল তবু নিশ্চিন্ত হতে পারল না। খুশি বলেছিল, ও খাল ভরা যখন আমার হাতখানা ধরল, তখন শরীরটা আমার অবশ হয়ে গেল। মনে হলো তুমি আমার হাত ধরেছ। বলিস কি? রূপলাল বললে। খুশি বললে, হ্যাঁ গো। তারপর উনচ্ছার যখন বললে জাদুঘর তোমারে কি দিয়েছে, তখন হুঁশ হলো। আমার মন বললে, এ তুমি নয়, এ নিশ্চয় শয়তানটা। আমার শরীরটা কাঁপতে লাগলো। আর কিছু মনে নেই আমার। খুশির কথা শুনে মনে মনে চমকে উঠেছিল রূপলাল। নিতাই গুণিনের হাতে ছোঁয়ায় অবশ হয়ে এসেছিল খুশির সর্বাঙ্গ। মনে হয়েছিল রূপলালই তার হাত ধরেছে। তাহলে খুশিকে ঠিক অবশ নয়, বশ করেছিল নিতাই। তবে কি নিতাই গুণিন ডাকিনী মন্ত্র জানে? এত বড় গুণিন হয়েও কেন সে রূপলালের কাছে এসেছিল, সে তো এখন বোঝাই যাচ্ছে। কালা জাদুবিদ্যার লোভে নয়, এসেছিল খুশি ফুলের টাটকা মধুর লোভে। নেপালি তান্ত্রিক গুরুর বিদ্যে কখনো মিথ্যে বলে না। অন্ধ খুশির জীবনে তাহলে ওই শনি, ওই নিতাই গুণিন? ছ্যাঁত করে উঠল রূপলালের বুকটা। তারপর থেকেই খুশিকে আর চোখের আড়াল করে না রূপলাল। ফসল কাটার দিন এসে গেছে। আউশের নতুন ফসল, বুড়ো মোড়লের 22 বিঘের ফসল তুলে গঞ্জে পাঠিয়ে দিয়েছে রূপলাল। এবার মহাজনের গদি থেকে আদায় আনতে যাওয়ার কাজটাই বাকি। ফসল কাটার সময় নিজে একটিবারও মাঠে যায়নি রূপলাল। পাছে খুশিকে চোখের আড়াল করতে হয়, কিন্তু আদায়ের ব্যাপারে তো নিজে না গেলেই নয়। রূপলাল বললে, ভোর ভোর গঞ্জে চলে যাব, আর সূর্যি ঢলবার আগেই ফিরে আসব। ভাবিস নে খুশি, সুদামাকে রেখে যাচ্ছি। গঞ্জে চলে গেল রূপলাল। কিন্তু যতই তাড়াহুড়ো করুক, ফিরতে ফিরতে সূর্য ঢলে পড়ল। ছোট ছোট কেউটের বাচ্চার মতো কুণ্ডলি পাকানো ছোট কালো মেঘ সাঁঝের আকাশে জড়ো হতে লাগলো। শালতলিতে সীমানায় গাড়ি থেকে নেমে পড়ে জোরে পা চালিয়ে দিল রূপলাল। বলদের গাড়ি বড় ধিকির ধিকির চলে। খানিক দূরে এগোতেই তার ক্ষেতের মুনিশ সুদামার সঙ্গে দেখা। অন্ধকার নেমেছে বলেই বোধহয় সুদামা তাকে দেখেনি। কিন্তু রূপলালের বিরক্তির সীমা রইল না। চেঁচিয়ে ডাকলে, এই এই সুদামা, ঘরে মানুষটাকে একা রেখে চলে যাচ্ছিস? বারে! সুদামা কেমন একটু ঘাবড়ে গেল। বললে, হাই দেখো, তুমি ঘরে ঢুকলে, তাই তো আমি চলে এলাম এখানে। রূপলালের মুখটা হাঁ হয়ে গেল। বললে, আমি ঘরে ঢুকলাম? সুদামা বললে, ঢুকলে না? ওই কতক্ষণ আগেই তো ঢুকলে, নিজে প্রত্যক্ষ করলাম। মাথার উপরে গুড়গুড় করে মেঘ ডেকে উঠল। গুড়গুড় করে উঠল রূপলালের বুক। আর কোনো কথা না বলে সে ছুটল ঘরের অভিমুখে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাতাসও ছুটতে ছুটতে লাগলো হু হু করে। মাথার উপর ঘন ঘন হাঁকার দিতে লাগলো অদৃশ্য দৈত্য দানর দল। কালো কালো অসংখ্য মেঘ, বাদুড়ের দল আকাশে পাখা ঝাপটাচ্ছে। তীর বেগে ছুটল রূপলাল। এক ধাক্কায় উঠোনের আগলটা ঠেলে দাওয়ায় পা দিয়েই থমকে থেমে গেল।
ঘরের কপাট বন্ধ, ভেতর থেকে আওয়াজ আসছে, তোমায় ভালোবাসি না তো কি? কাকে ভালোবাসি বলো? সত্যি 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 সত্যি। তুমি কি আমার মন বোঝো না? থেকে থেকে শুধোও কেনে? এমনি, তোর মুখে শুনতে মিষ্টি লাগে। আহা! মাথাটা ঘুরতে লাগলো রূপলালের। দুটো গলা আর একটা গলা সে চেনে। খুশির, কিন্তু পুরুষের গলাটা যে তার নিজের। হুবহু তার গলার আওয়াজ, তারই বলার ভঙ্গি। কপাটের আড়ালে কে? কপাটে ধাক্কা দিতে গিয়েও হাতখানা সরিয়ে নিলে রূপলাল। তারপর পা টিপে টিপে নেমে গেল উঠোন অবধি, বাতাবি লেবুর গাছটার পাশে। সামনেই আধ খোলা জানালা, ভেতরে পিদিম জ্বলছে। জানালায় উকি দিয়ে রূপলাল পাথর হয়ে গেল। দেখলে বিছানার উপর দু হাতে খুশিকে জড়িয়ে ধরে শুয়ে আছে আরেকটা রূপলাল, যেন রূপলালেরই যমজ ভাই। বাজপড়া তাল গাছের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল রূপলাল। তার বুঝতে বাকি রইল না কে ও। জানে, নিতাই গুণিন ডাকিনী মন্ত্র নিশ্চয়ই জানে, আর ডাকিনী মন্ত্র ছাড়া রূপ বদল করা যায় না। নিতাই বুঝেছিল রূপলাল ছাড়া খুশি আর কারো নয়, আর কারো হতে পারে না। খুশি তার ভালোবাসা দিয়ে শুধু রূপলালকেই লতার মতো জড়িয়ে আছে, কিন্তু নিতাইয়ের লোভ তবু যায়নি। পাপের গর্ত থেকে তার লালসা লুকিয়ে হাত বাড়িয়েছে খুশির দিকে। ডাকিনী বিদ্যায় সিদ্ধহস্ত নিতাই রূপলালের রূপ ধরে খুশিকে ভোগ করতে এসেছে। দপ করে জ্বলে উঠল রূপলালের দুই মশাল চোখ। দেখতে দেখতে শক্ত হয়ে উঠল তার দেহের পেশিগুলো। আবার ঘুরে গিয়ে সে দরজার কপাটে ঘা মারলে। ভেতরে আর একটা রূপলাল সতর্ক হয়ে উঠল। কপাটে আবার ঘা পড়ল, সঙ্গে সঙ্গে চিৎকার, খুশি! ভেতরে চমকে উঠল খুশি, বললে, বাইরে তোমারই গলা যেন। ও কে জাদুঘর? কপাটে আবার ধাক্কা, আরও জোরে, আরও জোরে রূপলালের গলা শোনা গেল, দৌড় খোল খুশি, তোর ঘরে শয়তান ঢুকেছে, ও নিতাই। হরমর করে উঠে বসল খুশি, আলু থালু হয়ে বসল। ও কি বলছে জাদুঘর, শুনছো? দ্বিতীয় রূপলালের মুখ চোখ তখনও লালসা জ্বলানো। ঘন নিঃশ্বাসে প্রথম রিপুর উত্তাপ। খুশিকে কাছে টানবার চেষ্টা করে সেই একই গলায় বললে, ও মিছে বলছে খুশি, আমি রূপলাল এ তোর কাছে রয়েছি, বাইরে ওটা নেতায় শয়তান। বাইরের রূপলাল কপাটে আরও জোরে ধাক্কা দিলে, আরও আরও জোরে। পুরনো কাঠের আগল সইতে পারল না, মরমরিয়ে ভেঙে পড়ল। দু হাট হয়ে গেল দুটো কপাট, আর ঝড়ের মতো ঘরে পা দিয়ে বাইরের রূপলাল চিৎকার করে উঠল, কার কোলে শুয়ে আছিস খুশি? ও যে নেতাই গুণিন। দ্বিতীয় রূপলাল ঠিক তেমনি গলায় বলে উঠল, ওর কথায় বিশ্বাস করিস না খুশি, ও নেতাই, আমি রূপলাল। দোরগোড়া থেকে প্রথম রূপলাল বললে, শয়তান গুণিন, তোকে গুণ করেছে খুশি, আমি রূপলাল। হেসে উঠল দ্বিতীয় রূপলাল। হুবহু রূপলালের মতোই হাসি, হাসতে হাসতেই বললে, মিছে কথা খুশি, মিছে কথা, এই দেখ আমার হাত, মুখ, নাক। খুশির একখানা হাত নিয়ে নিজের মুখে ছোঁয়াতে লাগলো দ্বিতীয় রূপলাল। দোটানায় পড়ে অন্ধ খুশি কেঁদে উঠল, সত্যি করে বলো না গো, কোনটা আসল জাদুঘর? কামের নেশা বড় নেশা। দু হাত দিয়ে খুশিকে বুকে সাপটে ধরে মুখের ওপর মুখ রেখে দ্বিতীয় রূপলাল বললে, আমি আমি আমি। আর স্থির থাকতে পারলে না প্রথম রূপলাল। চালের বাতা থেকে কি একটা জিনিস তার হাতের মুঠোয় চলে এলো। পিডিমের আলোয় নিমেষের জন্য বিদ্যুৎ ঠিকরে উঠল তার হাতে। তারপরেই দ্বিতীয় রূপলালের মুন্ডুটা কাত হয়ে লটকে পড়ল। আকাশে অদৃশ্য দৈত্যদানর দল বিকট শব্দে হুঙ্কার দিয়ে উঠল। খ্যাপা হাওয়া হেসে উঠল থরথর করে, আর রক্তমাখা রামদাখানা হাতের মুঠোয় ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল প্রথম রূপলাল। তারই চোখের সামনে দ্বিতীয় রূপলালের রক্তমাখা দেহটা দেখতে দেখতে নিতাই গুণিনের চেহারা হয়ে উঠল। খুশি যেন এতক্ষণ বোবা হয়ে গিয়েছিল, ভয়ে আতঙ্কে হঠাৎ চিৎকার করে উঠেই ঢলে পড়ল। মশাল জ্বালা চোখের স্থির দৃষ্টি মেলে রূপলাল দেখতে লাগল, খুশির গা বেয়ে কিলবিল করে উঠছে বিষাক্ত সাপের দল, মাথার ওপরে চক্র দিচ্ছে রক্তশোষা বাদুড়। ঠিক এই দৃশ্যই দেখেছিল রূপলাল যেদিন সে প্রথম এসেছিল খুশির ভবিষ্যৎ গণনা করতে। নেপালি তান্ত্রিকের দেওয়া বিদ্যে
মিথ্যা বলে না। হাতের অস্ত্রটা ফেলে আস্তে আস্তে খুশির কাছে এগিয়ে গেল রূপলাল। নাকের নিচে হাত রেখে দেখলে নিঃশ্বাস পড়ছে না। দুই চোখের মশাল আস্তে আস্তে নিভে এলো। খুশির মরা মুখের ওপর টস টস করে পড়ল দুফোঁটা জল। তারপর ভিজে গলায় রূপলাল শুধু বললে, তুই তুই এগিয়ে যা খুশি, আমিও আমিও জলদি যাচ্ছি। পরের দিনই পুলিশে ধরা পড়েছিল রূপলাল। নিতাই গুনিনকে খুন করে সে পালায়নি, কিন্তু অনেক চেষ্টা করেও ফাঁসি হলো না তার। হাতে পায়ে লোহার ডান্ডা বেরি পড়ে দায়মলি রূপলাল একদিন আন্দামানের জাহাজে উঠল। সে আজকের কথা নয়, ব্রিটিশ আমলের কথা। এতদিনে রূপলাল তার খুশির কাছে পৌঁছে গেছে কিনা কে জানে। প্রশ্ন উঠতে পারে, ডাকিনী মন্ত্রের বলে মানুষ কি সত্যি রূপ বদলাতে পারে? তন্ত্রমন্ত্রের কি এমন অলৌকিক ক্ষমতা আছে? আপনারা কি বলবেন জানি না। ইতিহাস কিন্তু বলে তন্ত্রশাস্ত্র মিথ্যে নয়, বিজ্ঞানের অগোচরে অনেক সত্যিই আছে। গল্পটা এখানেই শেষ। আমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।